আখের গুছিয়ে সেফ এক্সিট চাইছেন কোন কোন উপদেষ্টা। তাদের বিশ্বাস করাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল, অভিযোগ নাহিদ ইসলামের। অনেক উপদেষ্টার তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্তে আজ আবারও ঐক্যমত্য কমিশনের বৈঠক, 15 অক্টোবরের মধ্যে সই করার লক্ষ্য। টাকসু নির্বাচন ঘিরে অনলাইনে জমে উঠেছে প্রচার প্রচারণা, সাইবার আক্রমণ ঠেকাতে সচেষ্ট নির্বাচন কমিশন। এবং পদ্মা সেতু হলো জ্বালানি সংকটে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি দক্ষিণাঞ্চলে, বেশিরভাগ প্লট খালি বরিশাল বিসিক শিল্পনগরীর। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জানসিন জ্যোতিকা। রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে অনেক উপদেষ্টাই নিজের আখের গুছিয়েছেন। অনেক উপদেষ্টা ভেবে রেখেছেন সেফ এক্সিটের বিষয়েও, এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও জানান, উপদেষ্টাদের বিশ্বাস করাই ছিল গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল। হোসেন জাহিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শপথ গ্রহণ করতেছি যে 8 আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। বেশ কয়েকবার সংযোজন বিয়োজনের পর উপদেষ্টা পরিষদের সবশেষ সংখ্যা দাঁড়ায় 23 জনে। সরকার গঠনের 1 বছরেরও বেশি সময় পর উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারণার শিকার হয়েছেন তারা। অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে উপদেষ্টাদের কেউ কেউ নিরাপদ প্রস্থান ভেবে রেখেছেন, এমন অভিযোগও করেন তিনি। আর অচিরেই তাদের নাম প্রকাশ করবেন বলে জানান নাহিদ ইসলাম। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টার তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। উপদেষ্টাদের নিয়োগের নেপথ্যে ছাত্র জনতার অবদানই মুখ্য, এমন কথা উল্লেখ করে নাহিদের অভিযোগ, কয়েকজন উপদেষ্টা তা ভুলে রাজনৈতিক দলের সাথে লিয়াজো করেছেন। অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সরকার পরিচালনা করতে পারবে না। এবং এটাও সত্য যে রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, এই দেশের সাধারণ মানুষজন যদি তাদের উপর ভরসা করতো, তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। উপদেষ্টার আসনে ছাত্র নেতারা বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার 3 মাসও টিকতে পারত না। অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকতো এই সরকার 3 মাসও টিকতো না। এবং এই সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল প্রথম 6 মাস। ইভেন এটা এখনো মাঝে মাঝে আছে, এখনো সেই তৎপরতা দেখা যায়, সেই ষড়যন্ত্র কিন্তু চলমান। সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে আক্ষেপ তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি। যদি জাতীয় সরকার করতো, রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সমাজের সাথে মিলে, তাহলে কিন্তু ছাত্রদের কাঁধে এই দায়িত্ব আসতো না। তো আমাদের কাঁধে ঐতিহাসিক প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হয়েছিল। হোসেন জাহিদ, এখন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের উপায় চূড়ান্ত করতে রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকাল 11:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শুরু হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন জানায়, মঙ্গলবার সংলাপের ইতি টেনে 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদে সই করতে চায় কমিশন। ইতোমধ্যে সনদ চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর ঐক্যমত্য ও স্বাক্ষরের অপেক্ষায় আছে কাঙ্ক্ষিত জুলাই সনদ। বিএনপি 12 দলীয় জোট সহ
একাধিক দলের দাবি পরবর্তী সংসদে সাংবিধানিক সংস্কারগুলো হতে হবে। অন্যদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ একাধিক দলের দাবি নির্বাচনের আগে সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সব সংস্কার কার্যকর করতে হবে। আর এনসিপি, গণতন্ত্র মঞ্চ সহ একাধিক দলের দাবি গণপরিষদের মাধ্যমে সনদ বাস্তবায়ন করার। গেল 17 সেপ্টেম্বর সবশেষ সংলাপে দলগুলোকে সমঝোতার জন্য নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছিল ঐকমত্য কমিশন। টাকসু নির্বাচন ঘিরে অনলাইনে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা তো বটেই, ভোটাররাও করছেন যোগ্য প্রার্থী বাছাইয়ের আলোচনা সমালোচনা। পক্ষে বিপক্ষের এইসব আলোচনায় কখনো কখনো দেখা দিচ্ছে তিক্ততাও। নির্বাচন ছাপিয়ে ব্যক্তি আক্রমণ কিংবা অবমাননাকর হিংসাত্মক আক্রমণও চলছে অনলাইনে। এদিকে নির্বাচন কমিশন বলছে কোনোভাবে এসব বরদাস্ত করা হবে না। শোয়েব রহমানের প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন যে কোনো নির্বাচনের অন্যতম প্ল্যাটফর্ম। প্রচারণা, জনসমর্থন তৈরি, প্রতিপক্ষকে ঘায়েল কিংবা ব্যক্তিগত আক্রমণ সবই চলছে এখানে। এমন বাস্তবতায় চাকসু নির্বাচনেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার হাওয়া। প্রার্থীর ছবি, প্যানেলের ফটোকার্ড ও ভিডিও কন্টেন্টের মাধ্যমে সরব উপস্থিতি এখানে। কন্টেন্ট তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সশরীরে প্রচারণা তো চলছেই। পূর্ববর্তী সময়ে যেহেতু আমি একজন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী, এই সময় আমি ক্রীড়ার জন্য কি করছি, আমার অভিজ্ঞতাগুলো কি, এগুলো আমি জানানোর চেষ্টা করছি অনলাইনে। চাকসুতে নির্বাচিত হলে আমরা কি কাজ ক্যাম্পাসে করব, এই ভাবনাগুলো আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ডাকসু নির্বাচনে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি বিজ্ঞাপন প্রচার হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে। এর মধ্যে 231টি বিজ্ঞাপন বিশ্লেষণ করেছে তথ্য যাচাইয়ের প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাব। এর মধ্যে উল্লেখযোগ্য 76টি বিজ্ঞাপন ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে আর 49টি স্বতন্ত্র প্রার্থীর। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের পক্ষে প্রচারিত হয়েছে 14টি বিজ্ঞাপন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ, নারীর প্রতি বিদ্রূপ মন্তব্য সহ নানা কর্মকাণ্ডও চোখে পড়ছে। এরই মধ্যে নির্বাচন কমিশন কার্যালয়ে এ নিয়ে বেশ কিছু অভিযোগও জমা পড়েছে। ঢাবিতে যেমন হয়েছে যে অনেক প্রার্থী একটু কথাবার্তা বা বন্ধু বান্ধবের সাথে বা ক্লোজ জুনিয়রদের সাথে কথাবার্তা বলছে, একটা বেফাস মন্তব্য বের হয়ে গেছে। তা আসলে বন্ধু বান্ধব বা সিনিয়র জুনিয়রের মধ্যে আলোচনা হয়, তো এই আলোচনাগুলো যদি মিডিয়ার সামনে চলে আসে তাহলে হচ্ছে ইমেজ একটা ক্ষুণ্ণ হয়। অনলাইন প্রচারণার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ, মানে কি একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে বা ভোটার বিভিন্ন নির্দিষ্ট দলীয় ভোটাররা আরেকজন প্রার্থীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় বা করতেছে। এটা আচরণবিধি প্রতিপালন টিম আছে, সেখানে আমরা সব ধরনের মানুষকেই আমরা ইনভলভ করেছি। সুতরাং সেই জায়গাগুলো আমরা আমার মনে হয় যে আমরা একটা সদুত্তর ওনাদের কাছ থেকে পাবো। প্রার্থীর ব্যক্তিগত গোপনীয়তা অনলাইনে যেন হুমকিতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার দাবিও রয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব রাখতেছি, সেটা হচ্ছে যে যেন আমাদের কোনো কন্টেন্টের মাধ্যমে, আমাদের কোনো আচার আচরণের মাধ্যমে, আমাদের কোনো বক্তব্যের মাধ্যমে যেন কারো কোনো ধরনের কেউ যেন কোনো ধরনের হেয় প্রতিপন্ন না হয়। আগামী চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন প্রার্থী। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ মারা যাওয়ার সংবাদটি সত্য নয়। তোফায়েল আহমেদ ভালো আছেন বলে জানিয়েছেন তার ভাতিজি শামীমা আক্তার। শনিবার দিবাগত রাত 1:45 দিকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। শামীমা আক্তার বলেন, তোফায়েল আহমেদ চোখ খুলে তাকিয়েছেন, আমরা তার অবস্থা দেখে বাসায় চলে যাচ্ছি। এর আগে শনিবার রাত 9টার দিকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে তার মৃত্যুর বিষয়ে গুজব ছড়িয়ে পড়ে। খবর শুনে তোফায়েল আহমেদের স্বজনরা হাসপাতালে ভিড় করেন। তোফায়েল আহমেদ ভোলা 1 আসন থেকে 9 বার সংসদ সদস্য হয়েছেন। এছাড়া বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী ও শিল্পমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ডাক্তারি ট্রিটমেন্ট ছাড়াই ওনার প্রেশারটা বাড়ছে। আমরা যে জন্য চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি যে ওনার প্রেশার বাড়ে কিনা। নিজের থেকেই ওনার ভালোই প্রেশার বাড়ছে ওনার, এবং উনি নিজের থেকেই চোখ খুলছে। চোখ খুলে কথাও বলতে চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো দেখে গেছি ওনাকে, আমরা দেখে গেছি, আমরা দেখি বাসায় চলে যাচ্ছি। যদি খারাপ অবস্থা হইতো তাহলে আমরা বাসায় যেতাম না।
নিজের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অন্যথায় ভবিষ্যতেও রাজনৈতিক নেতারা এ ধরনের হামলার টার্গেট হতে পারে বলে সতর্ক করেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শনিবার দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংবাদ সম্মেলনে এই কথা বলেন হামলার ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্পৃক্ততা অস্বীকার করেছেন। শেখ হাসিনার আমলেও এমন নৃশংস হামলার শিকার হননি জানিয়ে বলেন, যত বড় কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তি হোক না কেন হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাহাড়ে চলমান অস্থিরতা এবং সাম্প্রতিক হামলার ঘটনা সুষ্ঠু নির্বাচন না হলে বড় ধরনের রাজনৈতিক সংকট দেখা দিতে পারে এমন ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন নুরুল হক নূর। শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি, এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরচিত হামলা হয় নাই। জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন, এটা আমাদের প্রত্যাশা। পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ধানমন্ডির মসজিদুত তাকওয়া সোসাইটিতে প্রদর্শিত হলো 1450 বছর আগের মহানবীর ঘর। মসজিদে নববী সহ ব্যবহৃত সব অনুষঙ্গের প্রতীকী চিত্র, একই সাথে পছন্দের খাবারও। শনিবার শেষ দিনের প্রদর্শনীতে যোগ দিয়ে এমন আয়োজন সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ধর্ম উপদেষ্টা। আয়োজকরা বলছেন, এই প্রদর্শনীর মাধ্যমে ছড়িয়ে যাবে রাসূলের সহজ সরল জীবনযাপন আর সিরাতের আলোকে মানুষের জীবন গঠনের শিক্ষণীয় সব দিক। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। খেজুর পাতা দিয়ে ছাওয়া কুড়িঘরের স্থাপনা, মাটির তৈরি পাত্র, বালি মাটির দেয়াল ও মেঝে, প্রাচীন কূপের প্রতিকৃতি এবং সবুজ গাছপালায় সজ্জিত বসার স্থান। এই সজ্জা তৎকালীন মরুপরিবেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদামাটা জীবনেরই প্রতিচ্ছবি। ঢাকার বুকে এ যেন এক ছোট্ট মদিনা। পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ধানমন্ডির মসজিদুত তাকওয়া সোসাইটিতে দেখা মিলল 1450 বছর আগের নবীজির ঘরের সাদামাটা সব অনুষঙ্গ। রাসূলের ঘরের পাশেই শোভা পাচ্ছে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহুর ঘর, উম্মুল মুমিনীদের তথা তার সহধর্মিনীদের ঘরও। খেজুর গাছের ঢাল, খেজুর পাতার অবয়বে তৈরি মসজিদে নববীও। একই সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের পছন্দের খাবারের তালিকায় থাকা খেজুর, মধু, দুধ, মাখন, পনির সহ বিভিন্ন ফল। নবীজির এমন সব স্মৃতিচিহ্নের প্রদর্শনী দেখে আপ্লুত দর্শনার্থীরা। নবীজি এবং তার পরিবার এবং তার পারিবারিক জীবনটা কত সাদামাটা ছিল, সাদা সিধে ছিল, এই সুন্দর একটা চিত্র আয়োজকরা এখানে ফুটিয়ে তুলেছেন। অনেকেরই মক্কা মদিনাতে যাওয়ার চান্স খুব কম থাকে, ফিনান্সিয়াল কন্ডিশন থাকে, শারীরিক কন্ডিশনে। তো এরকম একটাই হলে অ্যাটলিস্ট আমরা ওই যে দুধের স্বাদ ঘোলে যেটা মিটায়, এটা আমরা পারবো। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল আমাদের দেশে, যেহেতু মুসলিম কান্ট্রি, কিন্তু সেটা আমাদের কোনো সুযোগ ছিল না এরকম হওয়ার। ফ্যামিলি নিয়ে আসছি। অ্যাকচুয়ালি এগুলো তো মানে মদিনা, মক্কা মদিনা ছাড়া ঢাকা শহরে এরকম একটা অনুষ্ঠান, মানে এটা আসলে অনেক ভালো লাগার মতো, এটা একটা দেখার মতো জায়গা। সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় মসজিদগুলো যেখানে আছে সেখানে এগুলি হওয়া উচিত। মুসলিম হিসেবে আমরা চাই যে আমাদের বাচ্চারা আসলে মানে ইসলামিক ভাবধারাই আসলে বড় হোক। শনিবার শেষ দিনের প্রদর্শনীতে আসেন সরকারের দুই উপদেষ্টা। মহানবীর সহজ সরল জীবনযাপন আর সিরাতের আলোকে মানুষের জীবন গঠনে এমন আয়োজন শিক্ষণীয় বলে মত তাদের। আগামীতে এমন আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ধর্ম উপদেষ্টা। মানুষের যে ওভারহেলমিং এক্সপেকটেশন নবীর প্রেমে যারা এসছেন, তা অবশ্যই আমাদেরকে অসম্ভব অনুপ্রেরণা দিয়েছে এবং আমরা মনে করি যে এটার পরিসর বৃদ্ধি করা উচিত। এর মাধ্যমে আমাদেরকে সিরাতে রসুলের প্রতি আকর্ষণ বাড়ায়, আকর্ষণ জাগায়, এবং আমরা যাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত আমরা যাতে লালন করতে পারি, পালন করতে পারি, সেই চেতনা আজকের এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের অন্তরে জাগ্রত হয়েছে। সরকারিভাবেও এরকম একটা প্রদর্শনীর আয়োজন করা যায় কিনা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 1 অক্টোবর থেকে শুরু হওয়া 4 দিনের এই আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে অন্তত 50,000-এর বেশি মানুষ যোগ দিয়েছে বলে জানান আয়োজকরা। মিয়া আমিরুল, এখন ঢাকা।
চাঁপাইনবাবগঞ্জের বাজারে কাঁচামরিচের দাম বেড়েই চলেছে। 160 টাকা কেজি প্রতি বেড়ে এখন বিক্রি হচ্ছে 400 টাকায়। টানা বৃষ্টিতে আমদানি কম থাকায় দাম বেড়েছে বলেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে শহরের পুরাতন কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, কাঁচামরিচের মতো অন্য কোনো সবজির দাম বৃদ্ধি পেয়েছে কিনা জানাবেন। যুথিকা, এই চাঁপাইনবাবগঞ্জে গত 1 মাস ধরে মূলত বৃষ্টি লেগেই আছে। গত 4-5 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে অতি ঘন বৃষ্টি হয়েছে। এতে নষ্ট হয়েছে যেমন মরিচের ক্ষেত, সেক্ষেত্রে তেমনই নষ্ট হয়েছে অন্য বিভিন্ন ধরনের সবজির ক্ষেতও। এখানকার যে সবজি আমরা সকাল থেকে দেখতে পেয়েছি বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে, তবে এই দাম মূলত বাড়তি। এখানে মূলত কাঁচামরিচেরই দাম বেড়েছে কেজিতে 160 টাকা পর্যন্ত। খুচরো বাজারে এখন বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। আমরা স্থানীয়ভাবে জানতে চেয়েছিলাম এখানকার ব্যবসায়ীদের কাছে যে আসলে এই কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণ কি। তারা বলছেন যে গত 5-6 দিন ধরে যেহেতু বৃষ্টি, অতি ঘন বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে চর অঞ্চলে পানি জমে মূলত এই মরিচের ক্ষেত নষ্ট হয়েছে, সেক্ষেত্রে আমদানি কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছিলাম সোনা মসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। তারা বলছেন আমদানি গতকালকে 30 টন হয়েছে, সেক্ষেত্রে আজকে থেকে দাম কমে আসবে। এক কথায় স্থিতিশীল হবে এখানকার কাঁচামরিচের বাজার। আমরা দেখতে পেয়েছি বেগুনের দামও বৃদ্ধি পেয়েছে। বেগুন বিক্রি হচ্ছিল 50 থেকে 60 টাকা কেজি দরে, আজকে যা 90 টাকায় গিয়ে ঠেকেছে। অন্যান্য সবজি, করলা, শিম বিক্রি হচ্ছে এখানে 150 টাকা কেজি দরে, যা আজ থেকে 4-5 দিন আগেও বিক্রি হচ্ছিল যুথিকা মাত্র 100 টাকা কেজি দরে। এখানে আসলে দেখতে পেয়েছি আমরা সকাল থেকে কাঁচামরিচের মূলত সংকট রয়েছে, কারণ এখানে মূলত প্রায় সকাল 9টা পর্যন্ত কাঁচামরিচ বিক্রি হয়। এখন আপনি দেখতে পাবেন যে পিছনে আসলে কাঁচামরিচের সে ব্যবসায়ীগুলো নেই। তো যুথিকা এ ছিল চাঁপাইনবাবগঞ্জের কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহান মাহমুদ। ন্যায্য দাম না পাওয়ায় অবিকৃত আলু নিয়ে বিপাকে জামালপুরের কৃষক ও ব্যবসায়ীরা। বাজারের চাহিদা কম থাকায় অনেকে বাধ্য হয়ে কম দামে বিক্রি করছেন আলু। উৎপাদন খরচের তুলনায় বাজারে কম দাম থাকায় লোকসানে কৃষক। কৃষি বিভাগ বলছে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয় এমন অবস্থার সৃষ্টি হয়েছে, তবে নিয়মিত বাজার তদারকি করছেন তারা। বিস্তারিত জুয়েল রানার প্রতিবেদনে। জামালপুর সদর উপজেলার ডেফুলিবাড়ি গ্রামের কৃষক ইউনুস আলী গত বছর ভালো লাভ হওয়ায় চলতি বছর লিজ নেওয়া 40 একর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করেছেন। ভালো লাভের আশায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছেন তিনি। আবহাওয়া ভালো থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে, তবে বাজারে আলুর দাম কমে যাওয়ায় 60 থেকে 65 লাখ টাকা লোকসান হবে তার। একবারে কম নয় বিক্রি করছি, 7 থেকে 8 লক্ষ টাকা ওখানে পাইছি। আর এখন যা বর্তমানে আছে 13 থেকে 14 টাকা কেজি দাম বিক্রি করা যায়। 14 টাকা নিতে চাই না আর কি। তো এই দামে আলু বিক্রি করলে আমরা একবার নিঃস্ব হয়ে যাবো। চলতি মৌসুমে জেলায় 5100 হেক্টর জমিতে 1,22,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। বিএডিসি সহ দুটি বেসরকারি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে 11,500 মেট্রিক টন আলু। এ পর্যন্ত 25% আলু হিমাগার থেকে বিক্রি হয়েছে, অথচ গত বছর 75% আলু বিক্রি হয় এই সময়ে। কৃষকরা বলছেন আলুর উৎপাদন খরচ ও হিমাগার সংরক্ষণের ভাড়া সহ খরচ হয়েছে 28 থেকে 30 টাকা। বর্তমানে আলুর দাম কেজি প্রতি 13 থেকে 14 টাকায় বিক্রি করছেন। এতে কেজিতে লোকসান হচ্ছে 17 টাকা। সরকার নির্ধারিত আলুর দর 22 টাকায় বিক্রি করলে ক্ষতি কিছুটা কম হবে বলছেন কৃষক। ক্রেতা না থাকায় সেটিও পাচ্ছেন না তারা। 18 টাকা 20 টাকা কিনা হয়েছে, কোলেস্টোর 1227 টাকা বইরে গেছে। এখন আমরা এই আলু ব্যস্ত আছি 12-13 টাকা কেজি। আমরা ব্যাংকের টাকা, সিজিটা, বিভিন্ন খাতের টাকা নিয়ে এই আলুর সঙ্গে জড়িত, এখন আমরা তো সব শেষ। এদিকে হিমাগারগুলোতে দৈনিক হাজিরা ভিত্তিক কাজ করেন শতাধিক শ্রমিক। দাম না থাকায় ব্যবসায়ীরা আলু বের করছেন না। এতে কাজ না থাকায় বেকার হয়ে পড়ছেন তারা, ফলে পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। নেবারও বাড়তি, কাজ কাম কম, কামাই এবারে জিরো পয়েন্টে গেছে, আমরা কিস্তি দিতে পারতেছি না। হাজিরা পরে 200, 250, 300 এই টাকা নিজের পকেট খরচে চলে না একটা পুরুষ মানুষের। যদি বাড়ি বউ বাচ্চা আছে, মা আছে, এগুলো চলাফেরা আমার খুব কঠিন হয়ে গেছে।
অপরদিকে মৌসুমের শেষে আলু বিক্রি না থাকায় হিমাগার কর্তৃপক্ষ বলছেন, কৃষক আলু বিক্রি করতে না পারলে হিমাগারের ভাড়া পরিশোধ করতে পারবে না। এতে কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন মালিকপক্ষ। কৃষক আলু বিক্রি না করতে পারে তাহলে আমাদের ভাড়া দিতে পারবে না। আমাদের প্রতি মাসে অনেক টাকা খরচ, কারেন্ট বিলে আসে প্রতি মাসে 7 থেকে 7.5 লক্ষ টাকা। তো এই অবস্থায় চলতে থাকলে তাহলে দুনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। সরকার নির্ধারিত দর কার্যকর করতে এবং কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বেশ কিছু কার্যক্রম নেওয়া হয়েছে, জানায় কৃষি বিভাগ। সরকার যে 22 টাকা কেজি আলুর দাম নির্ধারণ করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কৃষি বিপণন অধিদপ্তর জামালপুর 22 টাকা কোল্ড স্টোরেজের যে রেটটা নির্ধারণ করা হচ্ছে সেটা বাস্তবায়নের জন্য কাজ করছি এবং রেগুলার আমরা বাজার মনিটরিং থেকে শুরু করে কোল্ড স্টোরেজগুলো মনিটরিং করছি। এখন জামালপুর। পদ্মা সেতু চালুর কারণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও বরিশালে বিসিক নগরীতে শিল্প স্থাপনে গতি নেই। শিল্পবান্ধব পরিবেশ ও গ্যাসের সরবরাহ না থাকায় কাঙ্ক্ষিত সাফল্য মিলছে না বলে দাবি প্রতিষ্ঠান মালিকদের। তবে চলমান সংকট দূর করা গেলে বিসিক শিল্প নগরী হতে পারে দক্ষিণাঞ্চলের শিল্প স্থাপনের মডেল। এদিকে উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করতে নানা ধরনের পরিকল্পনার কথা জানায় বিসিক। আমিনুল ইসলামের তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। 1960 সালে বরিশাল সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডে 130 একর জায়গায় গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। সড়ক, ল্যাম্পপোস্ট, ড্রেন, সীমানা প্রাচীর সহ সব কাজ সম্পূর্ণ হলেও খালি পড়ে আছে সারি সারি প্লট। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান। পদ্মা সেতু চালুর পর ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের আশা করেছিল দক্ষিণাঞ্চলবাসী। তবে সেতু চালুর 3 বছর পেরিয়ে গেলেও প্রত্যাশিত বিনিয়োগ আসেনি। শিল্প প্লটের 4 ভাগের মাত্র 1 ভাগ রয়েছে উৎপাদন কার্যক্রমে। এ অবস্থার পেছনে গ্যাস সংযোগ না থাকা, প্লট বরাদ্দে অনিয়মকে দায়ী করছেন স্থানীয় শিল্প উদ্যোক্তারা। যে ধরনের কর্মচাঞ্চল্যতা এখানে হওয়ার কথা সেটা আসলে সিগনিফিকেন্ট কোনো ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। এখানে একটা বিসিকের আলাদা বিদ্যুতের ফিডার রয়েছে, কিন্তু এটা অকার্যকর এবং এখানে সেফটি সিকিউরিটির জন্য আরও ভালো ব্যবস্থা করা দরকার। গ্যাসটা তো শিল্পের জন্য একটা অপরিহার্য। এখন দেখা যায় যে আমাদের এখানে বড় শিল্পগুলো গড়ে উঠতেছে না একমাত্র হলো গ্যাসের কারণে। আয়তনের দিক থেকে দেশের অন্যতম বড় হলেও সুযোগ সুবিধায় অনেকটা পিছিয়ে এই শিল্পনগরী। প্রতিষ্ঠার পর কিছু সংস্কার হলেও রয়েছে নিরাপত্তা ঝুঁকি সহ বেশ কিছু প্রতিবন্ধকতা। তবে ভোলা থেকে গ্যাস সরবরাহ আর দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে বিনিয়োগ বাড়বে বলে মনে করেন বরিশাল চেম্বার অব কমার্সের এই পরিচালক। নৌপথে কানেক্টিভিটি নেই, আমাদের বরিশাল বিসিকে গ্যাস নেই এবং বরিশাল বিসিকটি আসলে রিসেন্টলি কিছু উন্নয়ন হয়েছে, কিছু রাস্তাঘাট হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা হয়েছে, কিছু লো ল্যান্ড ভরাট করা হয়েছে, কিন্তু সে সমস্ত জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি আছে। এই ঘাটতিটি পূরণ করলে আমার মনে হয় অনেক উদ্যোক্তা এখানে ইনভেস্টমেন্টে সাহস করবে। 2017 থেকে 2021 সালের মধ্যে প্রায় 71 কোটি টাকা ব্যয়ে 31 একর জায়গায় নতুন 92টি প্লট করা হয়েছে। এছাড়া নতুন সড়ক নির্মাণ, সীমানা প্রাচীর সহ নানা উন্নয়নমূলক কাজও হয়েছে। বর্তমানে এই শিল্প নগরীতে ফরচুন শু হাউস, বেঙ্গল বিস্কুট, বেকারি, প্রিন্টিং, ফার্নিচার, বোতলজাত পানির ফ্যাক্টরি, অ্যালুমিনিয়াম কুকারিজ ফ্যাক্টরি সহ রয়েছে নানা ধরনের প্রতিষ্ঠান। তবে বিনিয়োগ বাড়াতে জ্বালানি সংকটই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান বিসিক কর্তৃপক্ষ। মাঝারি আকারের বা ক্ষুদ্র আকারে যারা এই প্লট নিয়েছে তারা উৎপাদনে যেতে পারছেন না। গ্যাসের কথা বলছেন যে আমরা গ্যাস পাইলে উৎপাদনে যেতে পারি। বেসিক্যালি গ্যাসটা একটা চ্যালেঞ্জ হয়েছে এই মানে একটু বৃহৎ পরিসরে বা একটু বাড়ানোর ক্ষেত্রে। আশা করি যদি ভোলা থেকে আমরা গ্যাস পাই সেক্ষেত্রে আমাদের এই সমস্যার সমাধান হবে। শুধু গ্যাস আর বিদ্যুতের অভাব নয়, প্রতিষ্ঠার 6 দশক পেরিয়ে গেলেও উৎপাদন বান্ধব হয়ে ওঠেনি বরিশাল বিসিক। শ্রমিকদের চিকিৎসার জন্য নেই স্বাস্থ্যকেন্দ্র, দুর্ঘটনা প্রতিরোধে নেই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর দিকে গুরুত্ব দেয়া প্রয়োজন। শুধুমাত্র গুরুত্ব নয়, সঠিক পরিকল্পনার মাধ্যমে বিসিকের প্রতি সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি চলমান সংকট দূর করে একটি আধুনিক মানের বিসিক নগরী গড়ে তোলা গেলে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি গড়ে উঠবে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান, যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির পাশাপাশি সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতিও। অমিত হাসান, এখন, বরিশাল।
খানাখন্দ আর জলাবদ্ধতায় ডুবেছে পাবনা শহরের বেশিরভাগ সড়ক। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে মাঝারি বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চলাচলে দুর্ভোগ সহ প্রায় ঘটে দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। আর শিগগিরই সংস্কার কাজ শুরুর কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। সামান্য বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। এমন চিত্র নিয়মিত চোখে পড়বে পাবনা শহরের প্রবেশদ্বার খ্যাত আতাইকুলা সড়কে। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন। শুধু তাই নয়, শহরের বিভিন্ন সড়ক থেকে উঠে গেছে বিটুমিন আর খোয়া। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হার্ডওয়্যার ব্যবসায়ী দুলাল হোসেন আতাইকুলা সড়কে প্রায় ৪২ বছর ধরে ব্যবসা করেন, কিন্তু জলাবদ্ধতা আর ভাঙা রাস্তার কারণে কেনা বেচা হয় না তেমন। এর মধ্যে তো কোনো কাস্টমার আসতে পারে না, এমনি ব্যবসা খারাপ, তারপরে ওইটুকু না আসলে পরে তার কী অবস্থা হতে পারে সেটা তো আপনি বুঝতেই পারতেছেন। তো এগুলি তো তাড়াতাড়ি ঠিকঠাক করা দরকার। শহরের বেশিরভাগ সড়কের এমন বেহাল দশা অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। সড়ক সংস্কারের প্রশাসনের উদ্যোগ নেই বলে জানিয়েছেন তারা। পানি নিষ্কাশন না হলে যত ভালো রাস্তায় হোক, রাস্তা টিকবে না, রাস্তা এই এলাকার মানুষের দুর্ভোগও কমবে না। যে ইতিমধ্যে জলাবদ্ধতা নিরসনের যে ইমিডিয়েট কিছু অ্যাকশন পৌরসভার থাকা দরকার ছিল, সেটা এলাকাবাসী পায় নাই। পায়ে হেঁটে আসে, অনেক সময় গাড়িতেও আসে, গাড়িতে আসাটা খুবই রিস্ক, বড় বড় খালে গ্যাপ খালে মানে অনেক সময় গাড়ি উল্টেও পর্যন্ত যায়। পৌর কর্তৃপক্ষ বলছেন ইতিমধ্যে সড়ক সংস্কারের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। প্রকল্প পরিচালক অনুমোদন দিলেই সংস্কারের কাজ শুরু হবে। আশা করি যে এই সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের প্রথম দিকে আমরা ইভ্যালুয়েশন কমপ্লিট করে প্রকল্প পরিচালক মহোদয়ের নিকট আমরা পাঠিয়ে দিব। অনুমোদন আসলেই সেটা নোয়া হয়ে যাবে এবং কাজ আশা করি ইনশাল্লাহ শুরু হবে। পাবনা পৌরসভার তথ্য মতে পৌর এলাকায় ২০০ কিলোমিটার রাস্তা রয়েছে আর ড্রেন রয়েছে ১৫০ কিলোমিটার। মাসুদ রানা, এখন পাবনা। প্রাথমিকভাবে গাজার নির্দিষ্ট সীমানা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। শনিবার ট্রুথ সোশ্যালের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন হামাস সবুজ সংকেত দিলে গাজায় দ্রুত অস্ত্রবিরতি কার্যকর হবে। একই দিনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী কয়েকদিনের মধ্যে সব জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে ট্রাম্পের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও শনিবার গাজার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে প্রায় ৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল সেনারা। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস আংশিকভাবে রাজি হওয়ার পরেও উপত্যকাটিতে বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। শনিবারও ইসরায়েলি অভিযানে গাজায় প্রাণ গেছে বহু মানুষের। যদিও ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ট্রাম্প গাজায় হামলা বন্ধের আহ্বান জানানোর পর আগের চেয়ে কমেছে অভিযানের তীব্রতা। টাইমস অফ ইসরায়েল আরও বলছে, মার্কিন প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব মেনে গাজায় হামলা বন্ধের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন নেতানিয়াহু ক্যাবিনেটের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এমন প্রেক্ষাপটে শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যে সব জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে নেতানিয়াহু আরও দাবি করেছেন, জিম্মিদের রেহাই করা নিয়ে হামাস গড়িমসি করলে ইসরায়েল তা সহ্য করবে না। নেতানিয়াহুর ভাষণের কিছু সময় পরেই ট্রুথ সোশ্যালে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন, প্রাথমিকভাবে গাজার নির্দিষ্ট সীমানা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। ট্রাম্প আরও জানিয়েছেন, এখন হামাস সবুজ সংকেত দিলে গাজায় দ্রুত অস্ত্রবিরতি কার্যকর হবে। এর আগে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প যে ২০টি প্রস্তাব দেন তার কয়েকটি মেনে নেয় হামাস। সেখানে নির্দিষ্ট অঞ্চলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ একমত ছিল না সংগঠনটি। এমনকি শনিবারও নেতানিয়াহু তার ভাষণে সাফ বলেছেন, গাজায় শান্তি ফেরানোর দ্বিতীয় ধাপে উপত্যকার স্পর্শকাতর অঞ্চল বা কন্ট্রোল অফ ডেপ জোনের নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলি সেনাদের। এদিকে গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়া ফ্লোটিলার নৌবহর থেকে আটক অন্তত ১৩৭ জন মানবাধিকার কর্মী নিরাপদে তুরস্কে পৌঁছেছেন। তাদের অনেকেরই অভিযোগ, আটকের পর এই মানবাধিকার কর্মীদের সঙ্গে পশুর মতো আচরণ করেছে ইসরায়েলি সেনারা। আর সবচেয়ে বেশি অশোভন আচরণ করা হয়েছে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে। They draped her in an Israeli flag and they just pushed and pulled her wherever they wanted and for whatever propaganda they wanted. I was like,
3 people in front of her in line. The moment I realized she dragged her very intensely, and they even like put the Israeli flag on her face, and they even put. অন্যদিকে এত ইতিবাচক খবরের পরেও আশ্বস্ত হতে পারছেন না ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা। তাদের অনেকেরই আশঙ্কা শেষ মুহূর্তে নেতানিয়াহু প্রশাসনের কারণে ভেস্তে যেতে পারে গাজায় শান্তি প্রতিষ্ঠার সব প্রচেষ্টা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রতি বছর বিদেশে পাড়ি জমান লাখো তরুণ। প্রবাসের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে কেউ কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদেশের মাটিতেই। তাদের মরদেহ দেশে আনতে চরম ভোগান্তিতে পড়েন স্বজনরা। বিশেষ করে মরদেহ পরিবহনের খরচ জোগাতে হিমশিম খেতে হয় তাদের। বেশিরভাগ ক্ষেত্রেই চাঁদার টাকায় দেশে ফেরে রেমিটেন্স যোদ্ধার মরদেহ। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে মারা যান ফেনীর মোহাম্মদ ইলিয়াস। মৃত্যুর সপ্তাহখানেক পর খবর পায় পরিবার। তারও প্রায় 1 মাস পর দূতাবাসের চিঠি আসে তাদের কাছে। মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যদের আগ্রহ থাকলেও লাশ পরিবহন খরচের প্রশ্নে আটকে যায় তা। 20 বছরেরও বেশি সময় সৌদি আরবে থাকা এই প্রবাসীর মরদেহ পরে দাফন করা হয় সেখানেই। একদিন 2 দিন 3 দিন এলে দিন যার আনছেলে কাটারও তুলছে দি যাইব, বাপেরও হয়তো দেশে আনবো, নত মারি দিব। খবর আইছে যে হেরে দাফন করে এনে 1 মাস গেছে। এবারে জুন মাসে খবর আইছে যে হেরে দাফন করিয়া লাইছে। কেবল সংযুক্ত আরব আমিরাত থেকে একটি মরদেহ দেশে পাঠাতে খরচ হয় প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। পরিবহনের এই অর্থের যোগান দিতে প্রবাসীদের দ্বারে দ্বারে ঘোরেন স্বজনরা। মাঝে মধ্যে কিছু সংগঠন এগিয়ে এলেও অধিকাংশ ক্ষেত্রেই প্রবাসীদের চাঁদার টাকায় দেশে ফেরে রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ। একটা প্রবাসী যদি মারা যায় তাদের মরদেহগুলো পাঠাতে প্রায় 7,000-8,000 দিরহামের মতো খরচ হয়। আমরা কমিউনিটি ব্যক্তিরা সবাই তোলাতুলি করে তার লাশটা দেশের মধ্যে আমাদেরকে পাঠাতে হবে। এই লাশের ব্যাপারে যাদের ভিসা নাই, ভিসা হয়তো অনেক কোম্পানি থেকে বাগে যায় বা অনেক ভিজিটে আসছে, তো সেইটাকে বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করতে চায় না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, স্থানীয় আইন অনুযায়ী সাধারণত বৈধভাবে কর্মরত প্রবাসী কর্মীর মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব নিয়োগকর্তা গ্রহণ করে থাকেন। নিয়োগকর্তা বা কাগজপত্রবিহীন প্রবাসীদের মৃতদেহ দেশে ফেরাতে ক্ষেত্র বিশেষে এগিয়ে আসে স্থানীয় কমিউনিটি। বিএমএটির ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড থাকলে তাদের মরদেহ বোর্ডের অর্থায়নে দেশে আনা হয়। মেম্বারশিপ কার্ড না থাকলে দেশে পাঠানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের রাজস্ব বাজেট থেকে ব্যয় বহন করা হয়। দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনসুলেটের কাছে আমরা জানতে চাই গেল অর্থ বছরে প্রবাসীদের মৃত্যুর সংখ্যা, কারণ ও দেশে মরদেহ প্রেরণের জন্য আর্থিক বরাদ্দের পরিমাণ। তথ্য দিতে তারা অপারগতা স্বীকার করায় আমরা চিঠি লিখি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে। প্রায় 1 মাস অপেক্ষার পর সেই তথ্য হাতে আসে আমাদের। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে গেল অর্থ বছরে ঠিক কত টাকা বরাদ্দ ছিল প্রবাসীদের মরদেহ প্রেরণের জন্য, সেই তথ্য এবার জেনে নেওয়া যাক। গেল অর্থ বছরে প্রবাসী কর্মীর মরদেহ দেশে পাঠানোর জন্য মধ্যপ্রাচ্যের 13টি মিশনে শ্রমকল্যাণ উইংয়ের অনুকূলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয় প্রায় 5,08,66,000 টাকা। তার মধ্যে প্রায় 3,9,9 টাকা বরাদ্দ পায় সৌদি আরবের মিশন দুটি। 45 লাখ টাকা বরাদ্দ ছিল ওমানের মাস্কাট ও 44 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় দুবাই ও আবুধাবি মিশনে। এছাড়া কুয়েত, জর্ডান, বাহরাইন, ইরাক, লিবিয়া, লিবানন, কাতার ও মিশর ছিল বাকি বরাদ্দের তালিকায়। গত বছর জুলাই থেকে চলতি বছরের 30 জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে 724 জন মৃত প্রবাসীর এনওসি ইস্যু হয়। তার মধ্যে দুবাই ও উত্তর আমিরাত থেকে 480টি ও আবুধাবি থেকে এনওসি ইস্যু হয় 244 জনের। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেল অর্থ বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও রাজস্ব বাজেটের আওতায় মাত্র 57 জন প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে পাঠানো হয়েছে। এতে সম্ভাব্য খরচ দেখানো হয় 33,77,967 টাকা। তবে কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়। শ্রমিক মারা গেলে ওনার লাশটা নিয়ে যেতে সবার কাছে যেতে হয়, আমাদের কারো থেকে 5 টাকা 10 টাকা করে হাত পাততে হয়। আমরা বাংলাদেশ দূতাবাসের কাছে আপনার ফোন করার পরেও আমরা তেমন কোনো সাড়া পাচ্ছি না।
আবুধাবি বাংলাদেশ দূতাবাস জানায় দেশটি থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর জন্য সরকারি বরাদ্দের পরিমাণ প্রয়োজনের চেয়ে কম। বিপরীতে মৃত্যুর হার বেশি। কখনো কখনো মরদেহের ওজন ও উড়োজাহাজের টিকিট মূল্যের তারতম্যের কারণে পরিবহন ব্যয়ের উপর প্রভাব পড়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ আমিরাত সফরকালে প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর আশ্বাস দেন। সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দিন গুনছেন প্রবাসীরা। বছরের পর বছর রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে যারা অবদান রাখছেন, মৃত্যুর পর তাদের মরদেহ চাঁদা উঠিয়ে দেশে পাঠানোর সংস্কৃতি ভেঙে দেওয়ার দাবিও তাদের। প্রবাসীরা মারা গেলে শেষবার দেখার আগ্রহ থাকে স্বজনদের। অনেকেই নিজ হাতে বিদায় দিতে চান নিজের প্রিয়জনকে। আর এখানেই এসে যায় সময়, দূরত্ব ও অর্থনৈতিক প্রাচীর। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। জাপানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বেশ এগিয়ে সানায়ে তাকাইচি। ইতোমধ্যে তাকে নতুন সভাপতি হিসেবে বেছে নিয়েছে দেশটির ক্ষমতাসীন দল এলডিপি। তবে অর্থনৈতিক মন্দা, জনসংখ্যা হ্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা সমস্যার সম্মুখীন দেশটির ক্ষমতা সামলানো তার জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি দেশটির রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফেরাতেও তাকে বেগ পেতে হবে বলেও মনে করছেন অনেকে। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের প্রতিবেদনে। জাপানের মসনদ সামলানো সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের পর মাত্র কয়েক বছরের ব্যবধানে পদটিতে এসেছে একাধিক পরিবর্তন। সবশেষ দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি নেতৃত্বাধীন জোট সরকার সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর চাপের মুখে পদত্যাগ করেন শিগেরু ইশিবা। এরপর শুরু হয় দেশটির নতুন প্রধানমন্ত্রী বেছে নেয়ার তোড়জোড়। শনিবার ভোটের মাধ্যমে নতুন সভাপতি বেছে নেয় ক্ষমতাসীন এলডিপি। ৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি শুধু দলটির সভাপতিই নয়, বরং দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী পদের শক্ত প্রতিদ্বন্দ্বী। সভাপতি নির্বাচিত হয়েই তিনি ঘোষণা দেন, এখন থেকেই কঠিন পথ চলা শুরু হলো। 明るく元気に前向きにそしてひたむきに懸命に働く姿、多くの国民の皆様に見ていただけますように誠心誠意頑張ってまいります。প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের চাপ কাটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ভাবছেন তাকাইচি। আগামী 15 অক্টোবর দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনিই হতে যাচ্ছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। তবে নানা সমস্যার সম্মুখীন দেশটির ক্ষমতাভার সামলানো তার জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। そういうことを考えればね、まず補正で賛成して協力の姿勢、一緒にやっていくっていう姿勢を示して、年が明けて来年の通常国会の召集。এলডিপি ও তার জোট শরিক কোমাইটো যেহেতু সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তাই আগামী সংসদ অধিবেশনে নতুন অংশীদার বাছাই এবং সরকার পুনর্গঠন এলডিপির জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। 3党連立でどこまで続くかということです。で、3党連立の場合には、公明党も議席が減ってきて勢力が落ちてきてるし。 1955 সালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠনের পর থেকে অধিকাংশ সময়ই কোনো না কোনোভাবে সরকার পরিচালনার দায়িত্ব সামলেছে দলটি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। বিসিবি নির্বাচন প্রসঙ্গ। মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা আবারও ফিরতে চান নির্বাচনে, তবে জুড়ে দিয়েছেন নতুন তফসিল ঘোষণা সহ 3 দফা দাবি। আর দাবি না মানলে ঘরোয়া সব ক্রিকেট আসর বয়কটের ডাক দিয়েছেন ক্লাব সংগঠকদের একাংশ। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। একদিন পরেই বিসিবি নির্বাচন, অথচ নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না। আর বিতর্কের বড় উপলক্ষ 15 ক্লাব ইস্যু ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ, যেই ইস্যুকে কেন্দ্র করে ক্লাব সংগঠকদের একাংশ প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তবে অপেক্ষায় আছেন সমস্যা সমাধানের।
কয়েক দফায় প্রতিবাদ জানিয়েও সমস্যার সুরাহা না হয় আরো বড় পরিসরে সংবাদ সম্মেলন করলেন সংগঠকরা। যদিও উপস্থিত ছিলেন না তামিম ইকবাল, তবে প্রহসনের নির্বাচন হচ্ছে এমন অভিযোগে নির্বাচনের সময় বৃদ্ধি করার তাগিদ মনোনয়ন প্রত্যাহার করা ক্লাব কর্তাদের। 6 অক্টোবর নির্বাচনের আগেই নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়েছে। বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সময় বৃদ্ধি করে একটি সুন্দর নির্বাচন গ্রহণের ব্যবস্থা করা, একটি অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা, সবার অংশগ্রহণে সুনিশ্চিত প্রক্রিয়া নিশ্চিতের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করতে পারে। 3 দফা দাবি তোলার পাশাপাশি কারণ উল্লেখ করে ক্লাব সংগঠকরা হুঁশিয়ারি দিয়েছেন ঘরোয়া আসর বয়কটের। আমাদের এখানে যারা সব ক্লাবের কর্মকর্তারা কিন্তু এখানে আছে, আবনি মডার্ন থেকে শুরু করে ব্রাদার্স থেকে শুরু করে শীর্ষস্থানীয় সমস্ত ক্লাবগুলি এখানে আছে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কেউ লিগে অংশগ্রহণ করবে না। সংগঠকদের দাবি, এরই মধ্যে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে 40 ক্লাব তাদের উপস্থাপিত 3 দফা দাবিতে স্বাক্ষর করেছেন। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব খেলা চালিয়ে যাওয়ার জন্য। তা যদি না হয়, আমাদের রাস্তা আপনারা ওই জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন কেন? আমাদের রাস্তা যদি না থাকে, সব দুয়ার যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এরকম একটা পরিকল্পনা আমরা করব এবং এটা বলছি ইয়েস। রোববার বিসিবির নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা পাওয়া 15 ক্লাবের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা রয়েছে হাইকোর্টের রায়ে। এই রায়ের পরই চূড়ান্ত করণীয় ঘোষণা করবেন সংগঠকরা। নির্বাচন দরজায় কড়া নাড়লেও তাই নাটকীয়তায় ভরা বিসিবি নির্বাচনকে ঘিরে মঞ্চস্থ হতে পারে নতুন কোনো নাটক। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। বিসিবি নির্বাচনে তামিম ইকবালের মতো হেভিওয়েট প্রার্থীর সঙ্গে বেশ কয়েকজনের মনোনয়ন প্রত্যাহার। নির্বাচনের একদিন আগেও অদৃশ্য কারণে লড়াই থেকে সরে গেছেন ক্লাব ক্যাটাগরির লুৎফর রহমান, যে কারণে আসন্ন নির্বাচনে ক্রিকেটারের নতুন কাজ করার মতো দক্ষ সংগঠকের অভাব আছে বলে জানিয়েছেন বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। বিস্তারিত প্রতিবেদনে। বিগত আওয়ামী শাসনামলে নাজমুল হাসান পাপনের একক আধিপত্যে চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্ষমতার মসনদে বসে থাকা পাপনের পাপেট হয়েছিলেন পরিচালক থেকে শুরু করে অনেক ক্রীড়া সংগঠকই। তাতে ক্রিকেটের উন্নয়নে যোগ্য সংগঠকরা পাত্তাই পাননি সেভাবে। তবে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় পর বিসিবির পরিচালনা পর্ষদের সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আশার আলো জ্বলে বঞ্চিত সংগঠকদের মনে। ক্যাটাগরি 1 থেকে 18, ক্যাটাগরি 2 থেকে 30 আর ক্যাটাগরি 3 থেকে 3 জন সহ শুরুতে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেন 51 জন। তবে তামিম ইকবাল সহ একে একে মনোনয়ন প্রত্যাহার করে চূড়ান্ত তালিকায় ছিলেন মোট 33 জন। নির্বাচনের একদম শেষ ক্ষণে ক্লাব ক্যাটাগরির লুৎফর রহমান সরে গেলে শেষ পর্যন্ত টিকে আছেন মাত্র 32 জন পরিচালক পদপ্রার্থী। দেশের ইতিহাসে ক্ষণে ক্ষণে রং বদলানো বিসিবির আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া নিয়েই এখন শঙ্কা প্রকাশ করেছেন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। 6 অক্টোবর যদি নির্বাচন হয়ও, যেই পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচনটা হতে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। খুব আশা করেছিলাম যে এবার একটা ভালো পরিবেশে নির্বাচন হবে, তরুণ প্রবীণ মিলিয়ে একটা ভালো সংগঠকরা ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেবে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে কিছুই হয় না। এদিকে এই নির্বাচন ঘিরে নানান নাটকীয়তায় ক্রিকেটের মূল উন্নয়নে কাজ করার মতো দক্ষ সংগঠকরা হারিয়ে গেছেন ক্ষমতার লোভে লড়াইয়ে নামা প্রার্থীদের ভিড়ে। এমনটাই মনে করেন বোর্ডের সাবেক এই পরিচালক এবং ক্রীড়া সংগঠক। সামাল দেওয়ার মতো সেরকম দক্ষ ক্রীড়া সংগঠক সেরকম ভাবে আমার নজরে পড়ছে না। হাতে গোনা 2-4 জনকে দেখছি, বা 2-4 জন দিয়ে 5 জন দিয়ে কিন্তু এই মহাযজ্ঞ পরিচালনা করাটা কঠিন হয়ে যাবে। তাতে কি দাঁড়াবে? আলটিমেটলি ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত। তবে বিসিবি পরিচালনা পর্ষদের কাঙ্ক্ষিত এই নির্বাচন সময় মতো না হলে আইসিসি থেকে আসতে পারে বিধিনিষেধ। সেই শঙ্কাও বাতাসে উড়িয়ে দিতে চান না এই পরিচালক খন্দকার জামিল উদ্দিন। শরীফ রওশন, এখন, ঢাকা। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।